সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজ কথা বলবো আবারও সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যত সময় যাচ্ছে একটা অস্থিরতা কাজ করছে পাঁচটি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে। কারণ তারা টাকা তুলতে পারছেন না, এমনকি তাদের এফডিআর ভাঙাতে পারছেন না এমন একটা, এবং অনেকেই তাদের মধ্যে অত্যন্ত দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছেন, দুরবস্থায় পড়েছেন, আর্থিক অসচ্ছলতা তৈরি হচ্ছে। এবং তার কিছু এই যে অস্থিরতা, তার কিছু বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। সম্প্রতি চট্টগ্রামে তার কিছু নজির স্থাপিত হয়েছে। এই বন্দরনগরীর খাতুনগঞ্জ এবং আগ্রাবাদ এলাকায় একীভূত হওয়া 5 ইসলামী ব্যাংকের কয়েকটি শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাহকরা। এবং বলতে গেলে ভুক্তভোগী আমানতকারীরা সেখানে নানা ধরনের স্লোগান দিয়েছে, মিছিল করেছে। তারা আমানত ফেরত চান এবং মুনাফা কর্তনের যে হেয়ারকাট পদ্ধতি, অদ্ভুত হেয়ারকাট পদ্ধতি যেটি চালু করেছিলেন সাবেক গভর্নর, সেটা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন। এরই এক পর্যায়ে 2 দিনে 2 এলাকায় এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা যে অভিযোগগুলো করছেন সেগুলো সকলেরই জানা। দীর্ঘদিন ধরে তারা নিজেদের জমা করা অর্থ উত্তোলন করতে পারছেন না, স্বাভাবিক ব্যাংকিং লেনদেনও করতে পারছেন না। অনেক ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের আগেই আমানত ভাঙতে দেওয়া হচ্ছে না, এমনকি 2028 সালের আগে টাকা উত্তোলন সম্ভব নয় বলেও হুমকি দেওয়া হচ্ছে বা জানানো হচ্ছে। এতে তারা ভয় পাচ্ছেন, তারা অস্থির হয়ে উঠছেন, উদ্বিগ্ন হচ্ছেন। তাদের আরও অভিযোগ, হেয়ার কাট পদ্ধতির মাধ্যমে আমানতের মুনাফা বা মূলধনের একটি অংশ কেটে রাখার প্রস্তাব যেটি দেওয়া হয়েছে সাবেক গভর্নরের, তা কোনোভাবেই মানা সম্ভব নয়। এ কারণে তারা বিক্ষোভ করছেন। এই কারণে এই হেয়ার কাট পদ্ধতির কারণে তারা সাবেক গভর্নরকে এখন নাপিত মনসুর নামেও ডাকেন। একীভূত প্রক্রিয়ায় থাকা 5টি ইসলামী ব্যাংক হলো এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, SIBL অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ছিল নাসার গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। বাকি 4টি ব্যাংক ছিল শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাতে লুটপাটের অভিযোগে অভিযুক্ত এস আলমের কবজায়। অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পর এই ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়া যেন এক প্রকার ঝুলেই গেছে বলা যায়। কিন্তু সম্মিলিত ব্যাংক নামে তো একটি ব্যাংক করা হয়েছিল, সেটি আছে, কিন্তু এর কোনো অগ্রগতি নেই। এর কোনো চেয়ারম্যান পদত্যাগ করেছেন এবং আপনারা জানেন যে এর ব্যবস্থাপনা পরিচালক যোগদান করেননি, নিয়োগপত্র পেয়েও যোগদান করেননি। এর মধ্যেই সরকার সংসদে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাশ করেছে এবং সেখানে কিছু সংশোধনী এনেছে। এর ফলে ব্যাংকগুলোর পুরনো মালিকদের ব্যাংকে ফিরে আসার একটা পথ তৈরি হচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত এই যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, তাকে আইনি রূপ দেওয়ার সময় একটি নতুন ধারা যুক্ত করা হয়। ধারাটি হলো 18 ক ধারা, যাতে বলা হয়েছে একীভূত ব্যাংক পরিচালনায় সরকার ও বাংলাদেশ ব্যাংক যে অর্থ দিয়েছে তার 7.5% ফেরত দিয়ে বা পরিশোধ করে সাবেক মালিকরা ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে পারবেন, অর্থাৎ ফিরে আসতে পারবেন। ঠিক এই যখন অবস্থা, এই সুযোগটি কাজে লাগাতে চায় বলে মনে হচ্ছে ব্যাংকের মালিকরা সোশ্যাল ইসলামী ব্যাংক অর্থাৎ SIBL ফেরত চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছেন 5 জন শেয়ার হোল্ডার। তারা অবশ্য কেউই এস আলমের লোক নন। ব্যাংকটি পুনর্গঠন করতে আগামী 8 বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে 11,000 কোটিও চাওয়া হয়েছে। তাদের পরিচালনায় গেলে আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ 25% মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে তারা দাবি করেছেন। উল্লেখ্য, 2017 সালে এস আলম এই ব্যাংকটি দখলে নেয়। জানা গেছে নজরুল ইসলাম মজুমদারকে বাদ দিয়ে অন্য পরিচালকরা এক্সিম ব্যাংক ফেরত চেয়ে আবেদন করতে যাচ্ছেন। এবং এই পরিস্থিতিতে আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর 5টি ব্যাংকে যে প্রশাসক বসানো হয়েছে তাদেরকে ডেকেছেন এবং তাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন। একই ভাবনা আছে গ্লোবাল ইসলামী ব্যাংকের বেলায়ও। এস আলমের দখলে যাওয়ার আগে এই ব্যাংকটির নাম ছিল NRB গ্লোবাল এবং এর মালিকানায় ছিলেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি নাগরিক। তারা এখন দেশে ফিরবেন এবং আবেদন করবেন বলে জানা গেছে। বাকি থাকছে শুধু ইউনিয়ন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
এমন প্রেক্ষাপটে দেশের ব্যাংকিং খাতের বহুল আলোচিত 5টি দুর্বল ইসলামী ব্যাংকের একীভূত উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংক নতুন করে একটা অনিশ্চয়তায় পড়েছে। কার্যক্রম পুনর্মাত্রায় চালু না হওয়া, প্রত্যাশিত আর্থিক স্থিতিশীলতা না আসা এবং অংশীদার ব্যাংকগুলোর একে একে সরে দাঁড়ানোর আগ্রহ সব মিলিয়ে সবচেয়ে বড় যে ব্যাংক হতে যাচ্ছিল সরকারি খাতে সেটি যেন ভেঙে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে এবং আদৌ হবে কিনা সেই শঙ্কা তৈরি হয়েছে। গত বছরের 21শে ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময় এই 5টি শরিয়া ভিত্তিক দুর্বল ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়। মূল লক্ষ্য ছিল ভঙ্গুর ব্যাংকগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসা, পুনর্গঠন করা, তারল্য সংকট দূর করা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। কিন্তু 5টি মাস পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি দৃশ্যমান নয়, বরং বাস্তব চিত্র বলছে একীভূত হওয়ার পরও ব্যাংকটির কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির, অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রসরই হয়নি। ফলে শুরুতেই যে আস্থার সংকট ছিল তা কাটার পরিবর্তে আরও গভীর হয়েছে। এর মধ্যে গ্রাহকদের অর্জিত মুনাফা কেটে নেওয়ার যে হেয়ার কাট পদ্ধতি সেটি এখন সমালোচনার বড় জায়গা তৈরি হয়েছে। ব্যাংকাররা নিজেরাও বলছেন যে তারা এরকম অদ্ভুত নিয়মের মধ্যে পড়ে তাদের অ্যাকাউন্ট সিস্টেম প্রবলেমের মধ্যে পড়েছে, তারা একাধিক খাতা মেনটেন করতে হচ্ছে এবং এগুলি তাদের জন্য একটা বড় ধরনের সমস্যা, জটিলতা তৈরি করছে। এবং ক্ষুব্ধ গ্রাহকরা তো আছেনই, তারা ইতোমধ্যেই নানা জায়গায় বিক্ষোভ করেছেন, ঢাকার কেন্দ্রীয় ব্যাংকের সামনেও বিক্ষোভ করে বলেছেন যে এই পদ্ধতি তারা মানেন না। এই একীভূত উদ্যোগ শুরু থেকেই আসলে ঝুঁকিপূর্ণ ছিল। হাসান মনসুর যে কাজটি করেছেন, ব্যক্তি খাতের লুটপাটের শিকার এই ব্যাংকগুলো, ব্যক্তির লুটপাটের শিকার এই ব্যাংকগুলোর দায় সরকারের কাছে চাপিয়ে দিয়েছেন একীভূত করার মাধ্যমে এবং সরকার সেখানে টাকা দিয়ে পুঁজি সঞ্চয় করছে যাতে আগামীতে ব্যাংকটি চলতে পারে। একীভূত হওয়ার আগে 5টি ব্যাংকের আর্থিক অবস্থা ছিল বেশ নাজুক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী খেলাপি ঋণের 48% থেকে 97% পর্যন্ত খেলাপি ছিল। মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় 1.5 লক্ষ কোটি টাকা আর মোট ঋণ প্রায় 1,96,000 কোটি টাকা, যার বড় অংশই অনাদায়ী। এমন পরিস্থিতিতে দুর্বল ব্যাংকগুলোকে একত্রিত করলেও সমস্যার মূল কাঠামো পরিবর্তন না হলে টেকসই সমাধান পাওয়া কঠিন, সেটা অর্থনীতিবিদরা বারবার বলেছেন, কিন্তু সেই কাজটি করেছিলেন। এই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাপক তারল্য সহায়তা দেওয়া হয়, প্রয়োজনে টাকা ছাপিয়েও দেওয়া হয়েছে, এমনকি সরকারি অর্থায়নের মাধ্যমেও একীভূতকরণ বাস্তবায়ন হয়। কিন্তু এত কিছুর পরেও কাঙ্ক্ষিত স্থিতিশীলতা আসেনি। প্রশ্ন উঠেছে নীতিগত সিদ্ধান্ত কতটা কার্যকর ছিল, ঠিক ছিল কি, এর মধ্যে সত্যি সত্যি জ্ঞানী লোক ছিল কি না সেই নিয়েই এখন প্রশ্ন তৈরি হচ্ছে। প্রশ্ন উঠেছে এসব সহায়তা দীর্ঘমেয়াদে আর্থিক খাতে কী প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো আস্থার সংকট। সম্মিলিত ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আস্থার সংকট। গ্রাহকদের কোনো আস্থা তৈরি করতে পারেনি ব্যাংকটি একীভূতকরণের মাধ্যমে। বর্তমানে এই ব্যাংকের হিসাব আছে 91,50,000, কর্মীর সংখ্যা 20,000-এর বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ এই ব্যাংকের ভবিষ্যৎ সরাসরি বিপুল সংখ্যক গ্রাহক এবং তাদের কর্মীদের পরিবারের সাথে জড়িত। বাস্তবতা হলো অনেক শাখায় গ্রাহকের উপস্থিতি এখন কমছে, নতুন আমানত তো আসছেই না, টাকা উত্তোলনে সীমাবদ্ধ থাকায় ভোগান্তি বাড়ছে, বারবার নীতিগত পরিবর্তনের কারণে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সম্মিলিত ব্যাংক অনিশ্চয়তায়, অংশীদার ব্যাংকগুলো একে একে সরে গেলে এর কাঠামো আর টিকবে বলে মনে হচ্ছে না। এখন সবার চোখ সরকারের সিদ্ধান্তের দিকে। আজকে যে বৈঠকটি হচ্ছে সেখান থেকে কী সিদ্ধান্ত আসে জানা যাবে, কারণ এই সিদ্ধান্তই নির্ভর করবে সম্মিলিত ইসলামী ব্যাংক টিকে থাকবে নাকি একটি আরেকটা ব্যর্থ উদ্যোগে পরিণত হবে। তবে সবচাইতে বেশি যেটি প্রয়োজন, কেন্দ্রীয় ব্যাংকের ভাবনায় আসা উচিত গ্রাহকদের অর্থকষ্ট। তাদের টাকাটা ফেরত দিতে হবে, গ্রাহকদের একটাই কথা যে টাকা ফেরত চাই, এবং কেন্দ্রীয় ব্যাংকের চিন্তাও কিন্তু সেটাই হওয়া উচিত, গ্রাহকরা কীভাবে টাকা ফেরত পাবেন। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।